अरे अरे गलती गलती রাজধানী এক্সপ্রেসের ইতিহাসে ওটাই সব থেকে ভয়াবহ দুর্ঘটনা। পুরী থেকে বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। রাত বোধ করি তখন একটার কিছু বেশি হবে। ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতি নিয়ে ছুটে চলেছে এই রেলগাড়িটা। কামরার প্রায় সব যাত্রী তখন ঘুমের দেশে। আজ যেন কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। চোখের জলে ঝাপটা দিয়ে একটু বাইরে দাঁড়ালাম। পাশ দিয়ে ছুটে যাচ্ছে রাত জাগা দূরপাল্লার এক একটা রেলগাড়ি, মেল, এক্সপ্রেস, আরও কী সব খেয়ে জানে। খানিকটা সময় এইভাবে কাটানোর পর ফিরে এলাম নিজের জায়গাতে। ঠিক করলাম যতক্ষণ না ঘুম আসে ডায়েরির পাতায় লিখে ফেলি শেষ 24 ঘন্টার ভালো খারাপ মেশানো অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা শুরু রাজস্থানের আজমের জংশন থেকে। 28শে মার্চ 2024, সময় বেলা 12:25। আজকের গল্প শুরু হচ্ছে আজমেরের অলিগলি থেকে। কিন্তু কীভাবে এই আজমেরে এসে পৌঁছলাম এর নেপথ্যে একটা ছোট্ট কাহিনী রয়েছে, সেটা একবার দেখে নিন, তাহলে আমাদের গল্পের সূত্র মেলাতে সুবিধা হবে। মাঝে মাঝে মনে হয় এই ট্র্যাভেল ব্লগারের থেকে অনেক ভালো ছিল হওয়া হকার। রাত 3:41 আজমির জংশনের প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছি, কারণ এখানেই আজকে রাত্রিবাস করতে হবে। ট্রেন মারাত্মক লেট করেছে। এর আগে ফুলেরা জংশন, সেই ফুলেরা জংশনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে। ওখানে 2 ঘন্টা মতো ট্রেন আর কি দাঁড়িয়েছিল। তারপরে অন্য বিকল্প ইঞ্জিন নিয়ে এসে তারপর ট্রেনের সঙ্গে জুড়ে দিয়ে তারপরে ট্রেন যখন আলটিমেট পৌঁছালো এখানে, তখন রাত 3:30 বেজে গিয়েছে। ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে মনে পড়ছে যে আরে পৌঁছে গেলাম নাকি, দেখি ট্রেন দাঁড়িয়ে আছে আজমিরে। তাড়াহুড়ো করে নামলাম, ট্রেনও ছাড়লো। আর একটু দেরি হলে আমি ট্রেন থেকে নামতে পারতাম না, মানে পরের স্টেশনে গিয়ে নামতে হতো। তো যাই হোক, এখানেই রয়েছে IRCTC রিটায়ারিং রুম, সেখানেই আজকে হবে রাত্রিবাস। এই হচ্ছে আজমির জংশনের রেলের রিটায়ারিং রুম। এটা অনলাইনে বুকিং হয় 24 ঘন্টার জন্য। আমার এটা ভাড়া পড়েছে 1425 টাকা, মানে 2 জন থাকতে পারবে। বেশ বড় সড়ো আছে, এসিও আছে। বাথরুম এত বড় না, মনে হয় এখানে আরও 2 রুম হয়ে যেত। এই হচ্ছে বিশাল বাথরুম, গিজারও আছে। কতগুলো যে লাইট এখানে, এ লে লে লে, আমার তো লাত লাগ গায়া মেরা। সব লাইটগুলো অফ করে দিয়ে বিছানায় শোয়ার মিনিট খানেক পর থেকে গোটা গা হাত পা বিছানায় শোয়ার পর চুলকাচ্ছে, চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে। তারপর দেখছি লাইট অফ করে দেওয়ার কিছুক্ষণ পরেই খাটের বিভিন্ন কোণা থেকে পিল পিল করে বেরিয়ে আসছে ছাড় পোকা। খানিকক্ষণ এই পোকাগুলোর সঙ্গে এক্সপেরিমেন্ট করার পর বুঝলাম লাইট অফ করে দিলে পুরো বিছানা জুড়ে এদেরই রাজত্ব। আর এই শালার এসি কি, এসি তো ঠান্ডাই হয়নি, ঘর উল্টে আরো গরম হয়ে গেছে। গরমে ঘেমে গেলাম, তার উপরে ছাড় কোপার কামড় খেয়ে শালা জ্বলে গেলাম। ততবার ঘুমানোর চেষ্টা করছি আর ততবারই গোটা বিছানায় পোকা ঘুরে বেড়াচ্ছে। ঘুমাবো কখনো আমি? বালিশে, বিছানার চাদরে, মেঝেতে, সব জায়গায় ছাড় পোকা। যে মেঝেতে যে চাদর পেতে শুবো, তা তো মেঝেতেও ছাড় পোকা ঘুরছে। না, আমি স্টেশনের বাইরে যাই, হোটেল খুঁজি। আমাকে ঘুমোতেই হবে, অন্তত ঘন্টা চারেক ভালো করে ঘুমোতে পারি। এখানে আমার ঘুম হবে না। আমার 1425 টাকা জলে গেল যাক, বাট আমার ঘুম ইম্পর্টেন্ট। বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। যে লোকটা থাকে ওখানে, ওই চাবি টাবি দেয় আর কি, রুম টুম ইয়ে করে, তাকে বললাম যে না 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 না, রুম নেই চাইয়ে, নেই চাইয়ে। তাকে বললাম ছাড় পোকা। বলছি ছাড় পোকা কি? আর আমি ছাড় পোকা হচ্ছে বয়াকার। আর স্টেশনের বাইরে বেরিয়ে দুনিয়ার আর কি অটোওয়ালা, লোকাল দালাল হচ্ছে খেতে হচ্ছে হোটেল লাগবে। এটা কি? ও ওয়াইও, এই ভোর 5টার সময় এতে গিয়ে কী করবো রে ভাই আমি? এবার জিপিএস ম্যাপ ফলো করে সবসময় কাজ হচ্ছে না, যে আমি অনলাইনে জিপিএস ম্যাপ ফলো করে হোটেলে পৌঁছাবো। কারণ অনেকগুলো হোটেল এখন, সামনেটা তো অন্ধকার, ওই জন্য বুঝতে পারছেন যে কোনটা হোটেল খোলা কোনটা বন্ধ। তো যাই হোক, খুঁজতে একটা হোটেল পেলাম স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এইরকম তার রুম। মন্দের ভালো যে ভাই এসিটা কাজ করছে অ্যাটলিস্ট, এটা খুবই দরকার। আর আজমিরে এমনিতে এখন প্রচুর গরম। বিছানা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অ্যাটলিস্ট পোকা নেই। টয়লেট রয়েছে ঠিকঠাক। এখানেই আপাতত ঘুমানোর চেষ্টা করব, বাকি সময়টা শান্তির ঘুম। যেহেতু আমার বেলা 12টার আগেই চেক আউট, তো এটার জন্য আমাকে দিতে হলো হচ্ছে 600 টাকা গচ্চা। এখানে না চেক ইন চেক আউট টাইম হয় 24 ঘন্টা। তো বললো যদি একদিন থাকেন, দুজনের জন্য হচ্ছে এটা 1000 টাকা। ঘুমটা আমার ভীষণ দরকার। কালকে আমাকে পুরো দিন ট্রেন জার্নি করতে হবে, প্রায় 27 ঘন্টা। এবার ব্লগিং করে এনার্জি কোথাও ভাই? যদি রাত্রের বেলা এসে পৌঁছার বা এরকম সিচুয়েশন হয় যে ট্রেন লেট হতে পারে বা ট্রেন গভীর রাতে ঢুকতে পারে, অবশ্যই কিন্তু হোটেল অনলাইনে বুক করে আসুন, নাহলে খুবই সমস্যা। আর রেলের রিটায়ারিং রুমের তো অবস্থা দেখলেন, সব জায়গায় এরকম নয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই এরকম। ওই জন্য এখন আমি রিটায়ারিং রুমে থাকা প্রায় ছেড়ে দিই, সেখানে আমি হোটেলেই থাকি। তো এই ছিল আমার আজমের জংশনের পৌঁছানোর কাহিনী। রাত্রেবেলা যখন এসেছিলাম তখন এই জায়গাটা যতটাই ফাঁকা ছিল,
এখন দেখুন দিনের বেলায় কতটাই জমজমা। যাই হোক, সামনেই রয়েছে আজমের জংশন, যেখান থেকে আমার ট্রেন রয়েছে, ট্রেন নাম্বার 12-988, আজমির জংশন থেকে শিয়ালদা, আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে। আজমের থেকে শিয়ালদার পথে এই ট্রেন জার্নিতে আমরা কভার করব 1648 কিলোমিটারের ডিস্টেন্স। এই যাত্রাপথে রয়েছে 21টা হল্ট এবং 303টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগবে 27 ঘন্টা। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 61 কিলোমিটার পার আওয়ার। আজমের থেকে প্রতিদিন বেলা 12:50 ছেড়ে এই ট্রেন পরের দিন শিয়ালদা পৌঁছায় বেলা 3:50 টাইম 12:41, আর ট্রেন ছাড়বে 12:50। আর এই ট্রেনের শ্রেণীকরণে জেনারেল কামরা রয়েছে 4টে, 2টো আগে এবং 2টো হচ্ছে শেষে। এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 2টো, এসি 3 টায়ার রয়েছে 6টা, এসি 2 টায়ার রয়েছে 2টো। পরিষেবা দিক থেকে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। আজমির থেকে শিয়ালদা পর্যন্ত এই জার্নিতে আমার কোর্স হচ্ছে A1 এসি 2 টায়ার। এই টিকিটও আমার ওয়েটিং ছিল, তারপরে আরএসি এবং ট্রেন ছাড়া 4 ঘন্টার আগে আলটিমেট কনফার্ম হয়েছে। চলুন উঠে পড়ি ট্রেনে। ফাইনালি উঠলাম ট্রেনে, আর এই ট্রেন জার্নিতে আমার সিট নম্বর হচ্ছে 41, সাইড লোয়ার। আমাদের ট্রেন ছেড়ে দিল আজমের জংশন, পরবর্তী স্টেশন কিষানগড়। আজমের জংশন আর কিষানগড়ের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 25 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এখন থেকে আগামী 27 ঘন্টা চলবে আমাদের ননস্টপ যুদ্ধ, ননস্টপ ট্রেন ব্লগিং। বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে সকাল থেকে উঠে 1 কাপ চাও পর্যন্ত খেতে পারি। অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, খাবার যখন ডেলিভার হয়েছে দেখছি খাবার চলে গেছে ঝাঁসি জংশনে। ওখানকার অ্যাড্রেস দেওয়া ছিল, আমি এখানকার লোকেশনটা অন করতে ভুলে গেছি। সুতরাং সকাল থেকেই খালি পেটে শুধু একটু জল খেয়েছি। মানে গতকাল থেকে আজ পর্যন্ত সেই অর্থে কোনো ভারী খাবার খাওয়া হয়নি। ইনস্টাগ্রামে পোল দিয়েছিলাম যে কোন দুটো ট্রেন কভার করবো, তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল গতিমান এক্সপ্রেস এবং সেই সাথে আজমির শিয়ালদা এক্সপ্রেস। গতিমান এক্সপ্রেসের ব্লগ আগের পর্বেই দিয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজমির থেকে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের ব্লগ। গত বছর আজমির বেড়াতে এসেছিলাম, ওই পুষ্করে ব্রহ্মার মন্দির এবং আজমিরের শরীফ দরগা দুটোই কভার করেছি, সেই ব্লগও আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ট্রেন চলুক ট্রেনের মতো, আমাকে একবার যেতে হবে প্যান্ট্রি গার্ডে গরম জল আনার জন্য। ঘুরে এলাম প্যান্ট্রি গার্ড থেকে, নিয়ে এলাম হচ্ছে ফ্লাক্সে গরম জল আর সেই সঙ্গে 2টো কাপ। গরম জলের জন্য এখানে দিতে হচ্ছে 10 টাকা। এই যে এরকম কফির পাউচ, এর মধ্যে নানা রকম কফি আছে, ভ্যানিলা কফি আছে, আরও কিছু ফ্লেভার আছে। আমার একজন ফিমেল ফ্যান আছেন, উনি আমাকে ইমেলও করেছিলেন, প্লাস ইনস্টাগ্রামেও বলেছিলেন যে অ্যামাজন থেকে একটা কফি আপনি অর্ডার করেন, ওর মধ্যে অনেক রকম ফ্লেভারের কফি আছে। তো আমি অ্যামাজন থেকে ওইরকম কফি আগে অর্ডার করেছিলাম, তো সেটা যখন এখন খাচ্ছি সত্যি কফিটা টেস্টি। এই জিনিসটাকে কি বলে আমি না নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। এই জিনিসটা কিন্তু খুবই কাজের, বিশেষ করে ওই কফি টফি বা চাটা করার ক্ষেত্রে যখন জিনিসটাকে গোলাবো না, ওটা কিন্তু একদম খুব ঘনভাবে গুলে যায় এবং প্রচুর ফেনা তৈরি হয়। চায়ের থেকেও কফিটা কিন্তু বেশি টেস্টফুল হয়। এই চা পানের বিরতির মাঝেই আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন কিষানগড়। কিষানগড়ে আমাদের ট্রেনের হল্ট ছিল হচ্ছে 2 মিনিট। ট্রেন টাইমে আছে এবং ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগড় স্টেশন, পরবর্তী স্টেশন জয়পুর। কিষানগড় আর জয়পুরের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 109 কিলোমিটার ডিস্টেন্স এবং মাঝে রয়েছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। দিল্লি সরাই রোহিল্লা থেকে বান্দা টার্মিনাস, ট্রেন নাম্বার 12-215 গরিব রথ। আমাদের ট্রেন জয়পুর জংশনের কিছু আগেই রয়েছে, আর এটা হচ্ছে ট্রেন নাম্বার 20-472, পুরী থেকে বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। আজমের জংশন থেকে 134 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন জয়পুর জংশনে। জয়পুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট এবং সেই সাথে আমাদের এই যাত্রাপথে জয়পুর জংশন হচ্ছে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশন থেকেও কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। সময় বেলা 2:48, আমাদের ট্রেন ছেড়ে দিল জয়পুর জংশন, পরবর্তী স্টেশন ভরতপুর জংশন। জয়পুর আর ভরতপুরের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 187 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 28টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর জয়পুর জংশন থেকে আমাদের কামরা প্রায় ভর্তি, মানুষের থেকেও লাগেজের সংখ্যা বেশি। স্লিপার কামরায় কেন জেনারেল মানুষ ওঠে সেটা যেমন একটা বিরাট বড় কোশ্চেন। মানুষ যে ট্রেনে ট্রাভেল করে এসি 2 টায়ার বা এসি 3 টায়ারে, সেক্ষেত্রে এত মানুষ লাগেজ সঙ্গে ক্যারি করে যে বাকি প্যাসেঞ্জারদের সত্যি প্রচুর প্রবলেম হয়ে যায়। আমার মনে হয় যে এরকম একটা রুলস আনা দরকার, যেমন ফ্লাইটে আছে যে আমরা এত সাইজের ব্যাগ বা এত মাপের ব্যাগ বা এত কেজি ব্যাগ পর্যন্ত নিতে পারবো, অতিরিক্ত ব্যাগ হলে আমাকে এক্সট্রা পে করতে হবে। ট্রেনেও এরকম একটা সিস্টেম আনা দরকার। এই বেলার খাবারটা বাইরে থেকে অর্ডার করতে হলো, কারণ ট্রেনের প্যান্ট্রি কার থেকে কোনো ক্যাটারিং স্টাফ দুপুরের খাবারের অর্ডার নিতেই আসেনি।
ওই আন্ডা বিরিয়ানি ভেজ বিরিয়ানি বিক্রি হচ্ছিল, হয়তো রাত থেকে খাবার অর্ডার নেবে, তো ওই জন্য ওই বাইরে অনলাইনে খাবার অর্ডার করলাম। 320 টাকা নিল। চাকরির পরীক্ষাতেও স্ক্যাম, ট্রেনের খাবারও স্ক্যাম। অর্ডার দিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট, ভাত, ডাল আর চিকেন কারি নিয়েছিলাম, কারণ যদি বাই চান্স ডালটা খেতে না পারি তাহলে ভাতটাও খাওয়া হবে যদি ডালটা স্বাদ ভালো না হয়। তো দেখুন একবার খাবার কীরকম দিয়েছে। অমলেট চেয়েছিলাম, দিয়েছে ব্রেড অমলেট। এই মেহেরবানি দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, যেখানে একটা কুকুর ছিল, তেরি মেহেরবানিয়া। এইরকম দিয়েছে ভাত, ভাত তো নয় জিরা রাইস, আমি প্লেন ভাত বলেছিলাম, এখানেও মেহেরবানিয়া করেছে। ডাল দেয়নি। আর এই দিয়েছে চিকেন, এরকম 2 পিস চিকেন, এরকম ঝোল, ছাল না ছাড়ানো শশা দিয়ে দিয়েছে। মনে হচ্ছে আমি ঝাল খাওয়ার প্রতিযোগিতা নেমেছি, এরকম ঝাল। তাও কোনো রকমে মাখি মুখি খেয়ে নেবো, অ্যাটলিস্ট আমাকে এরপরে 2-3টে ওষুধ খেতে হবে। এবার ওই মুড়ি খেয়ে ভাই ওষুধ খেলে মাথা ঘোরে, ওই জন্যই আমাকে খাবারটা অর্ডার দিতে হয়েছে। পাউরুটিও দিয়েছে, তেরি মেহেরবানিয়া। আজমের জংশন থেকে 224 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে রাজস্থান রাজ্যের দৌসা জেলার বান্দিকুই জংশন। বান্দিকুই জংশন আমাদের এই গল্পে ইম্পর্টেন্ট, কারণ এরপর থেকে আমাদের ট্রেন চলবে সিঙ্গেল ট্র্যাকে, সিঙ্গেল ইলেকট্রিফাইড ট্র্যাক আপ টু আগ্রা ফোর্ট। আজমির থেকে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের স্পিড 110 বজায় রেখেছে সিঙ্গেল ট্র্যাকেও। আজমের জংশন থেকে 264 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ঘোরসানা বলে একটা স্টেশনে। 1 আর 2 দুটো প্ল্যাটফর্মে এঙ্গেজ, মাঝখানের যে মেন সিঙ্গেল লাইন সেটা ক্লিয়ার। এখানে হয় ওভারটেক হবে, মানে আমাদের ট্রেনকে কোনো ট্রেন ওভারটেক করবে, ওভারটেক হওয়ার চান্সটা কম, ক্রসিং হওয়ার চান্স বেশি, কোনো ট্রেনের সঙ্গে হয়তো ক্রসিং হবে। আজমের জংশন থেকে 322 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার ভরতপুর জংশন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 9 মিনিট মতো দেরিতে আছে। আর ভরতপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ভরতপুর এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একদিক থেকে বান্দিকুই যাওয়ার লাইন, কোটা যাওয়ার লাইন, আগ্রা ক্যান্টনমেন্ট যাওয়ার লাইন এবং মথুরা যাওয়ার লাইন। হ্যালো, সময় বিকাল 5:29 আমাদের ট্রেন ছেড়ে দিল ভরতপুর জংশন। পরবর্তী স্টেশন আচনেড়া জংশন। ভরতপুর আর আচনেড়া জংশনের মাঝে আমাদের ট্রেন পার করবে 27 কিলোমিটারের ডিস্টেন্স। আজমের জংশন থেকে 350 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে চতুর্থ স্টেশন আচনেড়া জংশনে। আচনেড়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 10 মিনিট দেরিতে চলছে। আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু রাজস্থান রাজ্যের সীমানা পার করে প্রবেশ করেছে এই স্টেশন থেকে উত্তরপ্রদেশ রাজ্যে, এবং এরপর থেকে পরপর যে স্টেশনগুলো আসবে মানে আগামী 4টে স্টেশন সেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যেই পড়বে। পরবর্তী স্টেশন আগ্রা ফোর্ট। আচনেড়া জংশন আর আগ্রা ফোর্টের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 26 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। আজমের জংশন থেকে 375 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 5ম স্টেশন আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আগ্রা ফোর্ট হচ্ছে সেই স্টেশন যেখানে নেমে কিন্তু আপনারা যেতে পারেন আগ্রা ফোর্ট দেখতে এবং সেই সাথে আগ্রার বিখ্যাত তাজমহল দেখতে। আগ্রা ফোর্টটা পরে হচ্ছে ওই দিকটায়, এখান থেকে দেখা যায় একদম স্টেশনের গা লাগোয়া। আর স্টেশনে যদি আমরা এই দিকে তাকাই এখানেও দেখতে পারবো যে মুঘল আমলের কিছু স্থাপত্য, কিছু নিদর্শন। আগ্রা থেকে আপনারা দুটো জিনিস কিনতে পারেন, একটা হচ্ছে আগ্রার পেঠা আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার আইসক্রিম। এটা এখানকার আইসক্রিম নয়, এটা হচ্ছে আমুলের আইসক্রিম, এখানে বিক্রি হচ্ছে। সন্ধ্যে 7:08 আমাদের ট্রেন ছেড়ে দিল আগ্রা ফোর্ট স্টেশন। এর পরবর্তী স্টেশন টুন্ডালা জংশন। আগ্রা ফোর্ট আর টুন্ডালার মাঝে আমাদের ট্রেন কভার করবে 24 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। কলকাতা থেকে যে সমস্ত ট্রেন রাজস্থানের দিকে যায় সেগুলো সব আগ্রা ফোর্ট হয়ে যায়। আপনারা যারা তাজমহল দেখতে আসবেন তারা মনে রাখবেন আপনারা দিল্লি থেকে আসলে আগ্রা ক্যান্টনমেন্টে নামবেন আর কলকাতার দিক থেকে আসলে আগ্রা ফোর্টে নামবেন। এই দেখুন আগ্রা ফোর্ট, এই বলেছিলাম যে স্টেশনের পাশেই রয়েছে আগ্রা ফোর্ট, যেটা আমাদের ট্রেন থেকে বা স্টেশন থেকেই দেখা যায়। আগ্রা ফোর্ট পার করার পরেই আসবে হচ্ছে যমুনা ব্রিজ। দেখুন রাতের আগ্রা শহর। যমুনা যমুনা নীল যমুনা রে। গানের ছন্দে যমুনার নীল হলো রাতের অন্ধকারে যমুনার জল কালচে রং ধারণ করেছে, আর ওই অদূরে যমুনার পাড়ে উঁকি দিচ্ছে শেষ শুভ্র তাজমহল।
তাজমহল, মেহতাববাগ সব এইদিকে। এই হচ্ছে যমুনা ব্রিজ স্টেশন, আর এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12307 হাওড়া থেকে যোধপুর, যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেল কামরার কি অবস্থা, এসে মানুষ জেনারেল কামরায়, জেনারেল আর স্লিপার সেম হয়ে গিয়েছে, তাও আবার এই গরমে। এটা যেহেতু ডেলি ট্রেন, মানে প্রতিদিনই যাতায়াত করে, সেহেতু এই ট্রেনের যে টয়লেট, সেই টয়লেটে কিন্তু লিকুইড হ্যান্ড সোপ নেই। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, বাট অতটাও মানে ঝাঁ চকচকে ওরকম নয়, বা কল টলগুলো যে খুব আধুনিক তাও নয়। ওই জলের গতি অত্যন্ত স্লো, মানে ধুতে আর কি সময় লাগবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর বাইরে তেমন দৃশ্য দেখানোর নেই। আর সন্ধ্যে হলেই কি খেতে ইচ্ছা করে, মুড়ি বের করাই ছিল, আমি মুড়ি চিবাতে চিবাতেই ট্রেন ব্লক করছিলাম। চানাচুরও বেঁচে গিয়েছে, এগুলো শেষ করে দিতে হবে। রাত 8:25। আজমের জংশন থেকে 398 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার তুন্ডালা জংশনে। তুন্ডালা জংশনে আমাদের এই ট্রেনের ফল্ট হচ্ছে 5 মিনিট। এই ট্রেনের দুটো জেনারেলের সামনে থাকে, দুটো জেনারেল পেছনে থাকে। তো যারা জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী তারা দেখুন এখানে নামার পর কিন্তু সবাই আর কি ছুটে আসছে এখান থেকে জল সংগ্রহ করতে। আর এই দোকানটায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে করে খাবার বিক্রি হচ্ছে। সময় রাত 8:30। আমাদের ট্রেন ছেড়ে দিল তুন্ডালা জংশন, পরবর্তী স্টেশন কানপুর সেন্ট্রাল। তুন্ডালা জংশন আর কানপুর সেন্টারের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 231 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। 123, 24, 27, 28, 29, 31 ম্যাক্সিমাম পারমিসেবল স্পিডে পৌঁছে গেছে আমাদের ট্রেন 130 কিলোমিটার পার আওয়ার। জায়গায় ফিরে যেতাম, বাট আপনাদের সঙ্গে একটা ট্রেনের দেখা করিয়ে তারপরে জায়গায় ফিরবো। সেটা হচ্ছে ট্রেন নাম্বার 22425 অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস। 3 থেকে 4 সেকেন্ডেরও কম সময় লাগে বন্দে ভারত যখন এই ট্রেনকে পাস করে। এই 130 ও মোটামুটি 140-এর কাছাকাছি করে নিয়েছি বিছানাপত্র। এবার ঘুম দিতে হবে পর্যাপ্ত, তবে ঘুমানোর আগে একটু এডিটিং করে নিতে হবে। আমি যখন বাইরে আসি তখন তো একটানা এডিট করতে পারি না, সময় পাই না। তো যখন একটু এত সময় পেয়ে যাই, এখন রাত্রেবেলায় ট্রেন চলছে, এখন তো আমার কোনো কাজ নেই, ঘুমানোর আগে পর্যন্ত দুটো জিনিস করি, আইদার আমি এডিট করি, নাহলে আমি গল্প শুনি সানডে সাসপেন্সের। তো আজকে একটু এডিট করে নিই, কারণ কালকে বাড়ি পৌঁছে যাবো। কালকে বাড়ি পৌঁছে আপনাদেরকে তাহলে ভিডিও শেয়ার করতে পারবো। মানে যারা বলছেন যে ভিডিও কেন আসছে না, তারা আশা করি আমার সিচুয়েশনটা বুঝবেন যে এগুলো ব্যাপারটা তো সহজ নয়। কারণ আমার নিজের ভিডিও এডিট করতে খুঁতখুঁতে, আমি সময় লাগে, সময় নিয়ে দেখি, নিজের ভাবনা লাগে, সিনটা বাদ দিই, কোনো সিন অ্যাড করি, তাও মনে করি না যে আমি পারফেক্ট। মানে আমার এখন পারফেক্ট হতে অনেক সময় লাগবে, আমি এখনও বিগিনার লেভেলের। এটা হচ্ছে বিহার সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, ডারভাঙ্গা থেকে নতুন দিল্লি, বিহার সম্পর্ক্রান্তি। কানপুর সেন্ট্রালের আগে আরও একটা ট্রেনের সাথে আমাদের দেখা, ট্রেন নাম্বার 12801 নতুন দিল্লি থেকে পুরী থেকে নতুন দিল্লি পুরুষোত্তম সুপারফাস্ট এক্সপ্রেস। আজমির জংশন থেকে শিয়ালদার পথে 629 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 7ম স্টেশন উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল। কানপুর সেন্ট্রালে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর আমাদের ট্রেন একদম টাইমে যাচ্ছে। ট্রেন থামতে না থামতেই মানুষ এভাবে উঠে পড়ছে। জেনারেলের কামরা এরকম কিছু ভিড়, হকার উঠবে না মানুষ নামবে। রাত 11:30 আমাদের ট্রেন ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল, পরবর্তী স্টেশন প্রয়াগরাজ জংশন। কানপুর সেন্ট্রাল আর প্রয়াগরাজ জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 194 কিলোমিটার নন-স্টপ ডিস্টেন্স। রয়েছে 29টা ইন্টারমিডিয়েট স্টেশন। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের পূর্বা এক্সপ্রেস, ট্রেন নম্বর 12304 ভায়া পাটনা ভায়া গয়া। এটা মনে হয় ভায়া পাটনা। রাত 1টা হিসু করতে উঠেছিলাম। দেখুন যখন তেজস রাজধানী পার করে রাত্রি 1টার সময় কীরকম লাগে দৃশ্যটা।
পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, আমাদের ট্রেন ততক্ষণে উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে বিহার রাজ্যে তার দ্বিতীয় স্টেশনে। আর ওটা হচ্ছে ট্রেন নাম্বার 18611, রাঁচি থেকে বানারস, রাঁচি বানারস এক্সপ্রেস। 29শে মার্চ 2024, সময় সকাল 6:23। আজমির জংশন থেকে শিয়ালদার পথে 1078 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিহারের সাসারাম জংশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 12 মিনিট মতো লেটে চলছে। আর সাসারাম জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। বিহার রাজ্যে আমাদের এই ট্রেনের 4টে হল্ট রয়েছে: ভাবুয়া রোড, সাসারাম জংশন, ডেহারি অনশন এবং গয়া জংশন। ভাবুয়া রোড আমরা পেরিয়ে এসেছি, আর এইটা হচ্ছে দ্বিতীয় হল্ট সাসারাম জংশন। ছেড়ে দিল আমাদের ট্রেন সাসারাম জংশন, পরবর্তী স্টেশন ডেহারি অনশন। সাসারাম জংশন আর ডেহারি অনশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 18 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 12311, কালকা থেকে হাওড়া, নেতাজি এক্সপ্রেস। আজমের জংশন থেকে 1096 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 12তম স্টেশন এবং বিহার রাজ্যে তার তৃতীয় স্টেশন ডেহারি অনশনে। ডেহারি অনশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। সময় সকাল 6:41। আমাদের ট্রেন ছেড়ে দিল ডেহারি অনশন, পরবর্তী স্টেশন গয়া জংশন। ডেহারি অনশন আর গয়া জংশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 85 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স এবং এর মাঝে রয়েছে 16টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন নম্বর 13009, হাওড়া থেকে যোগপুর ঋষিকেশ অরুণ এক্সপ্রেস। ট্রেন নম্বর 12825, ঝাড়খণ্ড সম্পর্কান্তি, রাঁচি থেকে আনন্দবিহার টার্মিনাল, ঝাড়খণ্ড সম্পর্কান্তি। সকালবেলা হলে লোকে যেমন মগ বালতি নিয়ে পায়খানা ঘর ছোটে, তেমনি আমি ছুটেছিলাম প্যান্ট্রি গার্ডে। প্যান্ট্রি গার্ড থেকে আবার নিলাম হচ্ছে গরম জল। ট্রেনে এমনি চা বিক্রি হচ্ছে, বাট ডিপ চা নেই, আর ট্রেনের চায়ের কোনো সেরকম স্বাদ নেই। গরম গরম ব্রেড অমলেট, পোহা আছে, ব্রেড অমলেট আছে, আর ব্রেড কাটলেট আছে। তো ব্রেড অমলেটই নিয়ে এলাম, এই খেতে হবে এখন। মুড়ির স্টক শেষ হয়ে গেছে। ব্লগ যখন শুরু করেছিলাম তখন এই ট্রেনে শুরু করেছিলাম, আর আমাদেরকে এই ট্রেন ওভারটেক করে গেল বিহারের জাকিম স্টেশনে। ট্রেন নম্বর 22307, হাওড়া বেকানের সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হচ্ছে বিহারের রফিগঞ্জ স্টেশন। 10ই সেপ্টেম্বর 2002 সাল এই রফিগঞ্জ স্টেশন পার করেই আগে একটা যে ব্রিজ রয়েছে সেখানে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। 130 জন মারা গেছিল। মানে রাজধানী এক্সপ্রেসের ইতিহাসে ওটাই সব থেকে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন নম্বর 12321, হাওড়া মুম্বাই মেল ভায়া গয়া। সময় সকাল 7:53। আজমের জংশন থেকে 1181 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিহারে তার যাত্রাপথের শেষ স্টেশন গয়া জংশনে। গয়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আমাদের এই যাত্রাপথে গয়া জংশন হচ্ছে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। আরে গলতি হো গয়া, ऐसे नहीं उतरना चाहिए था। আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া জংশন, পরবর্তী স্টেশন কোডারমা জংশন। গয়া জংশন আর কোডারমা জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 77 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে চারিদিকে জঙ্গলে ঘেরা পাহাড়, এটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। দিনের বেলায় এই জায়গাটা সিনিক বিউটি অসাধারণ, কিন্তু রাত্রেবেলায় এই জায়গাটা চরম নির্জন।
যদি কখনো রাত্রেবেলায় বা সন্ধ্যার দিক দিয়ে এই পথ দিয়ে ট্রেনে যাওয়া হয়, যদি দরজা ধারে দাঁড়ানো যায়, তাহলে বোঝা যাবে এই জায়গাটা কীরকম নির্জন। অনেক বছর আগে এই জায়গাটা ছিল মাওবাদী অধ্যুষিত। হয়তো কোনো জায়গায় লাইন কেটে রেখে দিয়েছে, লাইনের ওই ফিস প্লেট খুলে রেখে দিয়েছে, বা প্যান্ডেল ক্লিপ করে দিয়েছে, মানে নাশকতামূলক কাজ করতে পারে। সেই আশঙ্কায় রাজধানী যাওয়ার আগে একটা পাইলট ইঞ্জিন যেত, আর সেই সঙ্গে ট্রেনে যে আরপিএফরা বলে দিত যে এই জায়গায় যখনই আসবে জানলা দরজা সমস্ত বন্ধ। এই রকম নিরাপত্তা ছিল একটা সময় এই জায়গায়। এখন অবশ্য এইসব ঝামেলা নেই। পুরী 887, রাঁচি থেকে বারাণসী। আজমের জংশন থেকে 1258 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 14তম স্টেশন এবং ঝাড়খণ্ড রাজ্যে তার প্রথম স্টেশন কোডারমা জংশনে। কোডারমা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল কোডারমা জংশন। পরবর্তী স্টেশন হাজারিবাগ। কোডারমা জংশন আর হাজারিবাগের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আজমের থেকে 1307 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 15তম স্টেশন ঝাড়খণ্ডের হাজারিবাগ রোডে। হাজারিবাগ রোডে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কারণ নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 15 মিনিট দেরিতে চলছে। পরবর্তী স্টেশন পরেশনা, ডিস্টেন্স 27 কিলোমিটার। মাঝে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমি এখানে কাজে এতটাই মনোযোগ দিয়ে দিয়েছি, খেয়ালি করিনি ট্রেন পড়াশোনা ঢুকে গেছে আর পড়াশোনা ছেড়েও দিয়েছে। ছেড়ে দেওয়ার সময় মনে পড়ছে আরে তো ট্রেন স্টেশনে নামালো না। তো যাই হোক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। আজমের জংশন থেকে 1382 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 17তম স্টেশন এবং ঝাড়খণ্ড রাজ্যে এই ট্রেনের শেষ স্টেশন ধানবাদ জংশনে। ধানবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 10 মিনিট দেরিতে চলছে। সময় বেলা 11টা বেজে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল ধানবাদ জংশন। পরবর্তী স্টেশন আসানসোল জংশন। ধানবাদ আর আসানসোল জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 58 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া থেকে ধানবাদ। ওই যে চলে গেল ট্রেন নাম্বার 12353 হাওড়া লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। ঝাড়খণ্ডের শেষ স্টেশন কুমারটুলি। এবার আসবে বরাকর নদী। নদী পেরিয়ে যাওয়ার পথে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ। প্রথম স্টেশন বরাকর, বাংলার প্রথম স্টেশন বরাকর। আজমের থেকে 1440 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে তার যাত্রাপথের 18তম স্টেশন এবং পশ্চিমবঙ্গে এই ট্রেনের প্রথম স্টেশন আসানসোল জংশনে। আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট এবং ট্রেন এখানে 2 থেকে 3 মিনিট অ্যাডভান্স। পরবর্তী স্টেশন রানীগঞ্জ। আসানসোল জংশন আর রানীগঞ্জের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 18 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। খাবার নিয়েছি ট্রেন থেকে, যদিও ট্রেন বেলা 3:50-এর মধ্যে শিয়ালদা ঢুকে যাবে আর বর্ধমানে নামলে তো তার আগে ঢুকে যাবে, বাট তবুও আমি ট্রেন থেকে খাবারটা নিলাম যে আপনাদের খেয়ে একটা রিভিউ দেবো যে ট্রেনের খাবার কীরকম, আপনারা খাবেন কি খাবেন না। এর সঙ্গে পরোটা ছিল, আর না হলে এক্সট্রা ভাত। আমাকে এক্সট্রা ভাতও দিয়ে গেছে, বোধহয় লাগবে না, তাও দিয়ে গেছে। এরকম একটা আচার রয়েছে, 2টো ডিম রয়েছে, ডাল রয়েছে, একটা সোনপাপড়ি রয়েছে, আর এই ভাত রয়েছে। ডিমে এখনও খোসা লেগে আছে। আমার না ট্রেনের খাবার খেলে একটা কথা মনে হয় যে সব খাবার জন্য একটা লোকই রান্না করে। যেমন হয় না যে প্রত্যেকটা স্টেশনে একজন ভদ্রমহিলার অ্যানাউন্সমেন্টই শোনা যায়, তেমনি যেন মনে হয় ট্রেনের প্রত্যেকটা খাবার একজনই রান্না করে, একই রকম সব খাবারের স্বাদ। এরকম কী করে হয় বুঝতে পারি না। ভাতটা একটু কম সেদ্ধ হয়েছে, একটু কচকচ করছে, ভাতটা একটু সিদ্ধ হতো। ডিমের ঝোলে লবণ কম, ডাল দিয়ে যদিও ভাতটা খাওয়া যাচ্ছিল, কিন্তু ভাতটা অ্যাকচুয়াল অসেদ্ধ। পেট ভরানোর জন্য খাওয়া, তাই স্বাদের পরও না করাই ভালো।
খাওয়া এখানে স্টপ, রানিগঞ্জ ঢুকে গেছে। চলুন ব্রিফ দিতে হবে। আজমের জংশন থেকে 1458 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 19তম স্টেশন রানীগঞ্জ। রানীগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 10 মিনিট দেরিতে চলছে। আর এটা হচ্ছে রানীগঞ্জ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। বাট এই যে প্ল্যাটফর্ম আর এই যে ট্রেন, এর মাঝখানে এইরকম কিছু গ্যাপ, এবার ট্রেন যদি রানিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওঠা একটা মানে প্রায় অসম্ভব ব্যাপার। আমাদের ট্রেন ছেড়ে দিল রানীগঞ্জ, পরবর্তী স্টেশন দুর্গাপুর। রানীগঞ্জ আর দুর্গাপুরের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 24 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। রানীগঞ্জ থেকে দুর্গাপুর আসতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমার বাকি খাওয়াটা, যে অর্ধেক খাওয়া ফেলে রেখে উঠে গিয়েছিলাম, সেই খাওয়াটা এবার শেষ করি। আজমের জংশন থেকে 1482 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 20তম স্টেশন দুর্গাপুরে। দুর্গাপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা হচ্ছে দুর্গাপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট দেরিতে রান করছে। সময় বেলা 1টা, আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। দুর্গাপুর আর বর্ধমানের মাঝে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 64 কিলোমিটার। গোছগাছ করিনি, যদি ট্রেন দুপুর 2টোর আগে ঢুকে যায় বর্ধমান জংশন, তাহলে ওখান থেকে নেমে দুপুর 2টোর ওই বর্ধমান কাটোয়া লোকালটা পেয়ে যাব, তাহলে বিকেল 5টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। সময় বেলা 1:34। আজমের জংশন থেকে 1544 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেল তার যাত্রাপথের 21তম স্টেশন বর্ধমান জংশন। ট্রেন এখানেও অ্যাডভান্স, সে কারণে আমি এখান থেকে নেমে পড়বো এবং এখান থেকে আমার হবে ইন্টারচেঞ্জ পরবর্তী ট্রেনের জন্য। আর ট্রেন পুরো চুম্মা, ট্রেন চুম্মা, ফাটাফাটি ট্রেন ভাই। কোথায় মিহিদা নেওয়া সীতাভোগ? চলো 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 চলো, দৌড় মারতে হবে। এবার 5-এ দিয়ে সেটাকে আমাকে যেতে হবে বোধহয় 8 নম্বরে। টিকিটও কাটতে হবে। লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। আর বর্ধমান জংশনে 8 নম্বর প্ল্যাটফর্মে কিছু এরকম ভিড়। আজকে ট্রেন এসে পৌঁছায়নি, বাট আমি পৌঁছে গেছি। যেমনি গরম তেমনি ভিড়। এই ট্রেনে মনে হচ্ছে বিশাল ভিড় হবে, জায়গা পাবো কিনা কি জানি। আজকে ট্রেনে উঠতে গিয়ে মনে হচ্ছে মাজা না ভাঙে। বাপরে বাপ ভিড়, দূর দূর পর্যন্ত শুধু ভিড় আর ভিড়। আর ট্রেনে ভাই বিশাল ভিড়, বিশাল ভিড়। পৌঁছে গিয়েছি কাটোয়া জংশনে। আজকে টাইমিংটা তো ভালো না, পরপর সব ট্রেন পেয়ে গেলাম। বর্ধমানে নামলাম, পেয়ে গেলাম বর্ধমান কাটোয়া লোকাল। কাটোয়া এলাম, এখানে দাঁড়িয়ে আছে আমার ট্রেন। এই ট্রেন লোকালের মতো তো ভিড় নয় বাবা। আর কি জানি বর্ধমানে মনে হয় গরম বেশি, বর্ধমানের মানুষজন বলতে পারবেন। আমার বহরমপুরে এত গরম মনে হয়, বর্ধমানে জেলে ফেলে গরম। কাটোয়া জংশনের এরকম 10 টাকায় 4টে কোয়াটার রুটি আর চায়ের স্বাদ কিন্তু কোথাও পাবে না। সময় বিকাল 5:05। শেষ হলো জার্নি, পৌঁছে গেলাম খাগড়াগড় স্টেশনে। আবারও ফিরবো কোনো একদিন নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। আর সাঁতরাগাছি আর খড়গপুরের মাঝে সাবধানে সাবধানে, হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে, হ্যাঁ টাটা। সাঁতরাগাছি আর খড়গপুরের মাঝে আমরা কভার করব 107 কিলোমিটার যাত্রাপথ এবং রয়েছে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন।